আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য নিকেতনে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ তৈয়বুর রহমান রয়েল। আজকে আমরা সংক্রামক রোগের প্রকোপ বৃদ্ধি এবং ভ্যাকসিন বিমুখতা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং আমাদের মাঝে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের যেই সংগঠন, পেশাজীবী যে সমস্ত সংগঠন আছে তার মধ্যে যেটি সবচাইতে পুরনো এবং অন্যতম বৃহত্তম, সেই সোসাইটি অফ মেডিসিন, তার সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন এবং তাদেরকে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি অধ্যক্ষ এবং অধ্যাপক মেডিসিন হিসেবে কর্মরত আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এবং বর্তমানে তিনি আহ্বায়ক হিসেবে আছেন বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনে। ধন্যবাদ। এবং আমার ডানে আছেন ডাক্তার মোহাম্মদ জাকারিয়া আল আজিজ, সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ, এবং একই সঙ্গে উনি সদস্য সচিব হিসাবে আছেন বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনে। ধন্যবাদ। আপনাদের দুজনকেই স্যার আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমে মনিরুজ্জামান স্যার আপনাকে দিয়ে শুরু করছি। প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, কি খুবই সম্প্রতি আপনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে জয়েন করেছেন। আপনি, আমার জানা মতে আপনি সেই মেডিকেল কলেজের একজন ছাত্র এবং এখন সেই মেডিকেল কলেজের অধ্যক্ষ। স্যার, এই অনুভূতিটা কেমন? এই যে জার্নিটা স্যার, আপনার ব্যক্তিগত অনুভূতিটা জানতে চাচ্ছি। এটা যদিও আজকের আপনার এই অনুষ্ঠানের প্রতিপাদ্যের সাথে মিলে না, তাও এই অনুভূতিটা আসলে মানে অন্যরকম। এটা এই অর্ডার হওয়ার আগ পর্যন্ত আমি বুঝিনি যে এই অনুভূতিটা এত অসাধারণ হতে পারে। যেই মেডিকেল কলেজে আমার মেডিকেল শিক্ষার যাত্রা শুরু, সেই মেডিকেল কলেজে আমি এখন অধ্যক্ষ হিসেবে পদায়ন হয়েছে এবং আমি আমার নিজের মেডিকেলের ছাত্রছাত্রীদের জন্য কিছু করার সুযোগ পাবো। এইটা আসলে একটা অন্যরকম, মানে এই সুযোগ আল্লাহ সবাইকে দেন না। আল্লাহ আমাকে এই সুযোগটা দিয়েছেন, আমি এর জন্য শুকরিয়া, কৃতজ্ঞতা। আপনারা আমার জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি একই রকমের অনুভূতি একটু ডক্টর আজিজ স্যার আপনার কাছ থেকেও জানতে চাচ্ছি যে আপনি যেই মেডিকেল কলেজের ছাত্র, আমি জানি আপনি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, এখন সেই মেডিকেল কলেজের আপনি সহযোগী অধ্যাপক মেডিসিনের, যেই স্টুডেন্ট হিসাবে বা ইন্টার্ন চিকিৎসক বা এমনকি ট্রেনি চিকিৎসক হিসাবে আপনি মেডিসিনের যে করিডোর দিয়ে হেঁটে দৌড়ে বেরিয়েছেন, এখন আপনি সেখানে একটা রাউন্ড লিড করেন, আপনার অনুভূতিটা কেমন? আসলে অনুভূতি তো বোঝানো খুব মুশকিল, এটা খুব আপেক্ষিক ব্যাপার, কিন্তু ডেফিনেট একটা ভালো অনুভূতি। কিন্তু এর সাথে তো আরও অনেক কিছু জড়িত আছে। মানে কখনো ঢাকা মেডিকেল কলেজে লিড দেবো দূরের কথা চিন্তাও করতাম না, যেখানে পোস্টিং হবে অ্যাকচুয়ালি। তো তারপরেও যেহেতু বিগত আন্দোলনের শেষে আমাদের একটা স্বপ্নই বলা যায় যে আমি ঢাকা মেডিকেল কলেজে পড়েছি, সেখানে আমি মানে টিচার্স হিসেবে কাজ করব, একটা অ্যাসোসিয়েশন লিড করব। এটা ডেফিনেটলি একটা দারুণ দারুণ অনুভূতি আর কি। এটা বলে শেষ করা যাবে না অ্যাকচুয়ালি, এটা এই অনুভূতিটা অন্যরকম। ধন্যবাদ। আমরা আস্তে আস্তে আরও অনেক কিছু জানবো। আমরা এবার আমাদের প্রসঙ্গে ফিরে আসি। আপনার কাছে আসছি যে এখন তো আসলে আমাদের কেমন যেন একটা বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাতের মতো একটা হামের উপদ্রব হয়েছে। আমাদের ব্যাক ইন দ্য মাইন্ডে আমাদের একটা ধারণা ছিল যে আমাদের যথেষ্ট মানে ভ্যাকসিনেশন কাভারেজ আছে, সুতরাং হাম বোধহয় আমরা একরকম নিয়ন্ত্রণ করে ফেলেছি। কিন্তু ঈদের আগ থেকেই কিছু কিছু কেস রিপোর্টিং হচ্ছিল, যদিও প্রথম কেসটি জানুয়ারি থেকে রিপোর্টেড, কিন্তু ঈদের পরে ব্যাপারটা আরও ফোকাসে চলে আসছেন, আমরা অনেক রকম মৃত্যুর খবর পাচ্ছি। তো স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে ব্যাপারটা কতটা উদ্বেগজনক? ধন্যবাদ ডক্টর তৈয়ব। আপনি সঠিকভাবেই বলেছেন যে 2024 এবং 2025-এ আমাদের মিজেলস বা হামের সারা বছরব্যাপী বাংলাদেশের সমস্ত এলাকায় মিজেলসের যেই পরিমাণ রোগী ছিল তার তুলনায় 2026-এর শুরু থেকেই ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। এর পিছনে কয়েকটা কারণ কাজ করছে। একটা হচ্ছে যে মাঝখানে কিছুদিন আমাদের ভ্যাকসিন ছিল না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভ্যাকসিন যারা প্রয়োগ করেন আমাদের ইপিআই কর্মী, তারা এই অন্তর্বর্তী সরকারের সময় তিনবার স্ট্রাইকে ছিলেন। তো এই ক্ষেত্রে আমাদের ভ্যাকসিন কাভারেজটা ঠিক যেই মাত্রায় হওয়া দরকার, ধরেন আমরা হার্ড ইমিউনিটি বলি যে হামের ক্ষেত্রে বা মিজেলসের ক্ষেত্রে এটা মোর দেন 95% হওয়া উচিত, তাহলে আমাদের সব বাচ্চাগুলো প্রোটেক্টেড থাকবে। তো এইটা আমরা করতে পারি নাই। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যেটা সর্বশেষ এই মিজেলসের ক্যাম্পেইন হয়েছিল 2020-এ, এবং এটা রুটিন হিসাবে 4 বছর পর সারা দেশব্যাপী একটা ক্যাম্পেইন করা লাগে।
রুটিন যেই ভ্যাকসিনেশান, একটা 9 মাসের বাচ্চাদের এবং আরেকটা 15 মাসের বাচ্চাদের, এর বাইরেও যে আমরা 100% বাচ্চাকে যেহেতু কাভারেজ আনতে পারি না, এবং যেই বাচ্চাদেরকে কাভারেজে এনেছি তাদেরও 100% ক্ষেত্রে ইমিউনিটি ডেভেলপ করে না, এই গ্যাপগুলোকে মেকআপ করার জন্য এডিশনাল একটা ক্যাম্পেইন করা হয় সারা দেশব্যাপী, সেটা 4 বছর পর পর। তো সেই 4 বছর পরের গ্যাপে 2024-এ এটা ডিউ ছিল। 2024 আমরা জানি সারা দেশব্যাপী একটা গণ আন্দোলন হয়েছে, তার ফলে এখানে বাস্তবায়নের ক্ষেত্রে কিছু সমস্যা হয়েছে। তো তার পরবর্তীতে যদি এটা 2025-এর মধ্যেও করা যেত, হয়তো এই সমস্যাটা হতো না। যাই হোক, এখন একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে, এবং এই বর্তমান আউটব্রেক বা প্রাদুর্ভাব যেটা, এটাকে সরকার সীমাবদ্ধ করার জন্য 5ই এপ্রিল থেকেই আমাদের সারা দেশব্যাপী মিজেলস ভ্যাকসিনেশনের অংশ হিসেবে 30টা উপজেলা, যেগুলোকে আমরা হটস্পট বলছি, যে ইনসিডেন্স 50%-এর বেশি, সেই উপজেলাগুলোতে এই 5ই এপ্রিল থেকে শুরু হয়ে গেল। এবং এটা ধাপে ধাপে ইপিডেমিওলজিক্যাল স্টাডি অনুযায়ী পরবর্তী অন্যান্য উপজেলা এবং আলটিমেটলি পুরো দেশ এই ভ্যাকসিনেশনের কাভারেজে আসবে। এবং এটা আমাদের টার্গেট হচ্ছে নেক্সট যে আমাদের ঈদুল আজহা, সম্ভবত মে মাসের 21 তারিখ, তার আগেই পুরো দেশ কাভার করে ফেলা। এবং এই কাভারেজের আওতায় 6 মাস থেকে, যদিও আমাদের রেগুলার ভ্যাকসিনেশন হচ্ছে 9 মাস থেকে শুরু করে 59 মান্থস পর্যন্ত, কিন্তু এখানে ইমার্জেন্সি রেসপন্স হিসেবে আমরা 6 মাস থেকে 59 মাস পর্যন্ত সকল বাচ্চাদেরকে এই ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসবো। এর আগে কেউ যদি কোনো বাচ্চা এই ভ্যাকসিন পেয়ে থাকেন, তাও এই ভ্যাকসিন নেবেন। এবং এই ভ্যাকসিনের পরবর্তীতে তার 9 মাসের যে ডিউ ভ্যাকসিন, সেটাও সেই বাচ্চা নেবেন। এই মুহূর্তে শুধু ভ্যাকসিন নেবে না, কোনো বাচ্চা যদি এই মুহূর্তে কোনো অসুস্থতায় আক্রান্ত হয়, সেটা জ্বর হোক বা অন্য কোনো ফেব্রাইল ইলনেস থাকে, তাহলে এই বাচ্চাকে শুধুমাত্র এখন দেওয়া হবে না, বাট এই অসুস্থতা ঠিক হয়ে গেলে, মানে সুস্থ হয়ে গেলে, ওই বাচ্চাকে আবার ভ্যাকসিনের আওতায় আনা হবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। মিজেলস এটা বাচ্চাদের রোগ বলে আমরা জানি, এটা কি প্রাপ্তবয়স্কদের হতে পারে? বা এখন যেমন কিছু কিছু রিপোর্ট শোনা যাচ্ছে প্রাপ্তবয়স্কদেরও হচ্ছে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হতে পারে কিনা, আর হলে উপসর্গগুলো কি একই রকম হয় কিনা? অবশ্যই হতে পারে। এবার কিছু পাওয়া যাচ্ছে আর কি উপসর্গগুলো, কিন্তু নিশ্চিতভাবে করতে গেলে আসলে পিসিআর করা যেটা সম্ভব, আমরা পারি না কনফার্মেটরি, কিন্তু হচ্ছে সিমটমগুলো আছে প্রায় বাচ্চাদের মতোই, রানিং নোজ, ফিভার, র্যাশ এরকম আছে আর কি। কিন্তু সেক্ষেত্রে কি বাচ্চাদের যে কমপ্লিকেশনগুলো বেশ লাইফ থ্রেটেনিং হতে পারে যদি কমপ্লিকেশন হয়, সেটা কি অ্যাডাল্টদের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এটা একটা ভাইরাসজনিত রোগ, কন্টাজিয়াস রোগ। এখানে আমাদের ইমিউনিটির ব্যাপার আছে। যেসব পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড, অর্থাৎ সাধারণত ডায়াবেটিক পেশেন্ট, কেমোথেরাপি যারা পাচ্ছে, ক্যান্সার পেশেন্ট, বয়স্ক রোগী, একটা জিনিস খেয়াল করবেন, আফটার 65 আমরা কিন্তু অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের কথাই বলি, কারণ একটা এরকম অ্যাডাল্ট ভ্যাকসিনের ইম্পর্টেন্সি চলে আসছে। এবং নিউমোনিয়া, এবার আমরা প্রচুর নিউমোনিয়া কেস পাচ্ছি ঢাকা মেডিকেল কলেজে, অ্যাটিপিক্যাল অর্গানিজম পাচ্ছি। এখন এগুলোর সাথে সুপার এডেড ভাইরাসের পরে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো হচ্ছে কিনা, সেটা আমরা ওইভাবে আমাদের স্টাডি নাই, আমাদের খেয়াল করতে হবে। এবং আমাদের আরেকটা ধারণা যে আফটার কোভিড সিচুয়েশনস নিউমোনিক পেশেন্ট, কনসোলিডেটেড পেশেন্ট অনেক বেড়ে গেছে। যেমন গত রাউন্ড আমার অ্যাডমিশনে আমার মনে হয় 5 থেকে 7টা বা 8টা কেস পেয়েছি আমি নিউমোনিক কনসোলিডেশন পেশেন্ট অ্যাডাল্ট, মানে যেটা আপনার রেগুলার এক্সপেরিয়েন্সের চাইতে বেশি, অনেক বেশি। কাজে এটা হবে না, এটা হয়তো মিজেলসের জন্য নয়, কিন্তু আমাদের নিউমোনিক, মানে কিন্তু আমাদের আজকের যেই আমাদের বিষয় যে সংক্রামক রোগের প্রকোপ বৃদ্ধি, সেটিকে এটা রিফ্লেক্ট করছে যে আসলে এই ধরনের, আপনি যেমন বলছিলেন একটু আগে যে নিউমোনিয়া হচ্ছে এবং হয়তো অ্যাটিপিক্যাল অর্গানিজম অল ক্লেপসিলা অ্যাটিপিক্যাল অর্গানিজম, রাইট, হতে পারে সেটা কোনো একটা ভাইরাল ইলনেসের পরে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো, কিন্তু সেগুলো প্রকোপ বেড়েছে। অর্থাৎ আমাদের অবজারভেশনসটা একই জায়গাতে এসে বেড়েছে। থ্যাংক ইউ স্যার। আমি এই বিষয়টা নিয়ে আপনার সামনে কাছে আসবো সামনে। আমি আবার একটু মনিরুজ্জামান স্যার আপনার কাছে আসছি, যে আমরা মিজেলস নিয়ে এখন ফাইট করছি এবং আমরা টার্গেট করছি যে মোটামুটি আগামী কোরবানির ঈদ, অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ মে নাগাদ আমরা হয়তো এটা থেকে বের হয়ে আসার ব্যাপারে সচেষ্ট হব এবং আমরা সেই দিকেই যাচ্ছি। কিন্তু এরপরেই স্যার আসবে জুন, এবং জুন মানে আমাদের বর্ষা শুরু হয়ে যাবে, বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, এবং তখন আমাদের আরেকটা বড় আতঙ্ক,
যে আতঙ্ক আমাদেরকে গত কয়েক বছর ধরে তাড়া করে বেরিয়েছে, সেটা হচ্ছে ডেঙ্গু। আমরা প্রতি বছরই ডেঙ্গুর কেস বৃদ্ধি পাচ্ছে। একসময় ঢাকা বা বড় বড় শহরগুলিতে সীমাবদ্ধ ছিল, আমরা কিন্তু রিসেন্ট ইয়ার্সগুলোতে আমরা দেখতে পাচ্ছি এটা এখন জেলা উপজেলা পর্যায়ে পর্যন্ত চলে গেছে, সারা বছর ব্যাপী হচ্ছে। সারা দেশেই হচ্ছে। এবং প্রতি বছরই আমরা বলছি যে এবার রেকর্ড সংখ্যক পেশেন্ট বৃদ্ধি পাচ্ছে। আমরা প্রতি বছরই একটা কথাবার্তা শুনতে পাচ্ছি যে খুব দ্রুত ডিটেরিয়েট করছে কেসগুলো। তো সুতরাং একটা চরম আতঙ্কের একটা ব্যাপার ডেঙ্গু হয়ে দাঁড়িয়েছে। তো এখন স্যার এবারকার পরিস্থিতি এখন কেমন দেখছেন, বা যদি সামনে যখন আউটব্রেক হবার সময় হবে আমরা কি যথেষ্ট প্রস্তুত কিনা? প্রসঙ্গক্রমে স্যার আমি একটু বলেও রাখি যে আমি দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ব্যাপারে অলরেডি নির্দেশনা দিয়েছেন ডেঙ্গু চিকুনগুনিয়ার জন্য ক্যাম্পেইন শুরু করতে। সিটি কর্পোরেশনগুলো উদ্যোগ নিচ্ছে, কিন্তু মেডিকেল ফ্যাকাল্টি হিসেবে এবং পার্টিকুলারলি এটা যারা ডিল করেন মেডিসিন স্পেশালিস্টরা, সেই সোসাইটির কর্তা ব্যক্তি হিসেবে স্যার আপনারা কি প্রস্তুত কিনা? আচ্ছা, এখানে প্রস্তুতির হচ্ছে দুইটা অংশ। একটা হচ্ছে যে আমরা সবসময় জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনি ডেঙ্গু রোগীর চিকিৎসার ব্যবস্থাপনা যত করেন, যত হসপিটাল করেন, যত বেড বাড়ান, আপনি সাকসেসফুল হবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ডেঙ্গু রোগ তৈরি হওয়াটা বন্ধ না করতে পারবেন। তো ডেঙ্গু এটা একটা ভেক্টরবাহিত রোগ এবং এর ভেক্টর হচ্ছে মশা। আমরা যদি এই স্যার আমি আপনার এই উত্তরটা যেহেতু আমাদের বেশ গুরুত্বপূর্ণ উত্তর, আমি একটু বিস্তারিতভাবেই শুনতে চাই। আচ্ছা। আমাদের একটা বিরতির সময় এসেছে স্যার, বিরতির পরে আপনার কাছে আমি এই উত্তরেই ফিরবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, ফিরে আসলাম বিরতির পর আরোগ্য নিকেতনে। আমরা ছিলাম ডেঙ্গুর প্রস্তুতিতে। স্যার বিরতির আগে যে বিষয়ে ছিলাম, তো ডেঙ্গুর প্রস্তুতির ব্যাপারে কথা হচ্ছিল স্যার, আপনি বলছেন। ডেঙ্গুর প্রস্তুতিটা একটা হচ্ছে প্রতিরোধমূলক আর একটা হচ্ছে প্রতিকারমূলক। তো প্রতিরোধের ক্ষেত্রেই আমাদের সবচেয়ে বেশি গুরুত্বটা দেওয়া উচিত, আনফর্চুনেটলি যেখানে আমরা অনেক পিছিয়ে আছি। রাইট স্যার। হ্যাঁ, আমি যদি মশার বংশবৃদ্ধিটাকে থামিয়ে দিতে পারি তাহলে আমার জন্য ডেঙ্গু ম্যানেজ করা অনেক ইজি হয়ে যায়। এবং এই ক্ষেত্রে আমাদের জনসচেতনতা, আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন, সিটি কর্পোরেশন যারা আছেন তাদেরকে এই মশা যেই জায়গাগুলোতে আমরা জানি এটা নির্দিষ্ট কিছু বদ্ধ পানিতে ডেভেলপ করে, এই বদ্ধ পানি যেন না থাকতে পারে সেই জন্য আমাদের যেগুলো কনস্ট্রাকশন সাইট, যেখানে ড্রেন, বদ্ধ নালা, পুকুর, এই জায়গাগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। এবং আমাদের এই গণতান্ত্রিক সরকার আসার পর আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় খুব দ্রুতই ব্যাপারটাকে অনুধাবন করেছেন এবং উনি আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় দুইজনকে নিয়ে মিলিতভাবে এই মশক নিধনের জন্য যে ব্যবস্থাটা নেওয়া দরকার সেটা নিচ্ছেন, এটা মনিটর করছেন। আমরা এটা দেখছি ব্যাপকভাবে। এবং আমরা ঢাকা শহরে যারা আছি তারা খেয়াল করব এই রমজান মাসে শুরুর দিকে ব্যাপকভাবে মশার আক্রমণ ছিল। মানে এটা একটু খুব ডিফিকাল্ট ছিল নামাজ পড়া, ইফতার করা, কিন্তু এই ব্যাপক মশক নিধন কর্মসূচি এবং এটা যে সাকসেসফুল হচ্ছে সোফার আমরা দেখতে পাচ্ছি। এখন মশক অনেকখানি কমে আসছে আলহামদুলিল্লাহ। তো এই যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি, আশা করি এই প্রতিরোধমূলক ব্যবস্থাটা আমাদের হেল্প করবে। আর প্রতিকারের ক্ষেত্রে আমাদের প্রস্তুতি হচ্ছে যে আমরা আমাদের ডাক্তারদের ট্রেন আপ করা। সেই জন্য আমরা সোসাইটি অফ মেডিসিন থেকে মুগদা মেডিকেল কলেজে অলরেডি 2টা প্রোগ্রাম হয়েছে আমাদের ডাক্তারদেরকে ট্রেন আপ করার জন্য। আমাদের ঢাকা মেডিকেল কলেজে খুব অল্প সময়ের মধ্যেই একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু হবে। আমরা আশা করছি আমাদের মন্ত্রী মহোদয় সময় দিলে আমরা অতি দ্রুত সেটা চালু করব। এবং আমাদের এই ট্রেনিংয়ের জন্য যে আপনারা জানেন ডেঙ্গুর সর্বশেষ যে গাইডলাইন ছিল 2018, তারপর আমরা গত 2025-এ এই সোসাইটি অফ মেডিসিন এবং আমাদের সাথে আরও বেশ কিছু স্পেশালিস্ট মিলে আমরা ডেঙ্গুর নতুন একটা গাইডলাইন তৈরি করেছি, 5th এডিশন। এবং এটা আনফর্চুনেটলি এটা পুরো গাইডলাইনটা আমরা পাবলিশ করতে পারিনি আমাদের ফান্ডিংয়ের অভাবের জন্য। তো ট্রেনিংয়ের জন্য, ডাক্তারদের ট্রেনিংয়ের জন্য যে প্র্যাকটিক্যাল ম্যানেজমেন্ট যে অংশটুকু রিলেটেড, এই অংশটুকুকে অ্যাড্রেস করে আমরা একটা ছোট পকেট বুক আকারে বের করেছি। এটা আমাদের ডাক্তারদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছি, আরও করব। আমরা আমাদের এই ডাক্তারদের ট্রেনিংগুলো কন্টিনিউ হওয়া দরকার। এবং
আরও আনফর্চুনেটলি যে আমাদের গত এটা আসলে কারো দোষারোপ করার উদ্দেশ্যে বলছি না, বাট যেটা হয়েছে যে আমাদের অপারেশন প্ল্যানগুলো বন্ধ হয়ে যাওয়ায় আমাদের এই ট্রেনিং প্রোগ্রামগুলো অনেকখানি সংকুচিত হয়েছে। তো আমরা নিজস্ব উদ্যোগে এই ট্রেনিং প্রোগ্রামগুলো কিছু অলরেডি চালু করেছি, আরও করব, যাতে আমাদের মানে একদম ফার্স্ট লেভেলে ফিজিশিয়ান যারা এই ডেঙ্গু রোগী চিকিৎসা করেন তাদেরকে ডেঙ্গু রোগ সম্বন্ধে একটা ধারণা দিতে পারি, এবং কখন কোন রোগীর কোন ফ্লুইড লাগবে, কখন কোন রোগীকে রেফার করতে হবে, এই জিনিসগুলো যেন তাদেরকে আমরা সত্যিকার অর্থেই হাতে কলমে শেখাতে পারি, সেই অংশগুলো আমাদের চলমান আছে, থাকবে। থ্যাংক ইউ স্যার। আমি আবার আপনার কাছে অন্যান্য প্রসঙ্গে আসব। ডক্টর আজিজ স্যার, আপনার কাছে আসছি। স্যার প্রতিকারমূলক এবং প্রতিরোধমূলক ব্যবস্থার কথা বলেছেন। তো প্রতিরোধমূলক ব্যবস্থাতে পার্টিকুলারলি ডেঙ্গুর ক্ষেত্রে আরেকটা কথা শোনা যায় যেটি এখনও আমাদের বাংলাদেশে প্রচলিত নয়, সেটা হচ্ছে ভ্যাকসিন। ডেঙ্গুর ভ্যাকসিনের কথা আমরা শুনতে পাচ্ছি। কিছু কিছু দেশে অলরেডি টেস্ট রান হয়েছে, কোথাও কোথাও অলরেডি অ্যাপ্রুভড হয়েছে। এই বিষয়ে কি স্যার আমাদের কোনো বাংলাদেশে কোনো উদ্যোগ আছে বলে আপনি জানেন কিনা, বা আমাদের সামনে আমরা এরকম কোনো ভ্যাকসিন পেতে পারি কিনা? যদি এক কথায় বলি, উদ্যোগ নাই, এবং ডেঙ্গু ভ্যাকসিন নিয়ে আমার জানা মতো কোনো উদ্যোগ নেই আর কি। ভ্যাকসিন নিয়ে আমরা হয়তো প্রতিরোধমূলক কাজে এগিয়ে আছি আসলে, অর্থাৎ জনসচেতনতা তৈরি করা। এবং আরেকটা জিনিস আমরা করেছি গত বছর, যেটা স্যারের সাথে অ্যাড করি, শুধু ট্রেনিং না, আমরা একটু ওয়ার্কশপও করেছিলাম, যেটা আপনি বলতেছিলেন যে ডেঙ্গুর প্রবণতা বাড়ছে, মোর্টালিটি বাড়ছে, সিভিয়ারিটি বাড়তেছে, এটা বলছিলেন, জটিলতা বাড়তেছে। এর জন্য একটা ওয়ার্কশপ আমাদের, আপনি জানেন, প্রখ্যাত অধ্যাপক ফয়েজ স্যার, প্রফেসর FM সিদ্দিকী স্যার, এদের সমন্বয়ে আমরা একটা ওয়ার্কশপ করে কিছু রিকমেন্ডেশনস আমরা রেডি করে আমরা ডিজি হেলথ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়েছিলাম, যে এই পয়েন্টগুলো আমাদের মানে কি পয়েন্ট হিসেবে আমাদের ম্যানেজ করা উচিত, মানে মৃত্যুর হার কমানোর জন্য এই নোটগুলো ছিল আমাদের। এই কাজগুলো আমরা করেছিলাম এবং এখনও করবো। আর আপনি জানেন, আমরা ঢাকা মেডিকেল কলেজে আমাদের একটা ওয়ার্ড আছে, আমরা যে প্রিপেয়ারনেসের কথা যেটা বলছেন, আমরা ডিএমসিএনরা প্রিপেয়ার্ড আছি, এবং আমাদের কিছু গ্রুপ ট্রেন্ড আছে, এবং আমরা আরও স্যার যেটা বলতেছিলেন ট্রেন্ড আপ করতেছি। তো ভ্যাকসিন এখন আমরা আমাদের দেশে দিচ্ছি না, বা ইন ফিউচার আসবে কিনা এটা এখন বলা অনিশ্চিত। কিন্তু অন্যান্য ব্যাপারে আপনারা যথেষ্ট প্রস্তুত আছি আমরা, এবং আমরা দেখতে পাচ্ছি সরকারও অনেকটা প্রস্তুত। আশা করি অন্তত অন্য যে কোনো বারের তুলনায় এবার আমরা একটা বেটার রেজাল্ট দেখতে পাবো বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, আগের তুলনায় আমাদের আগের যে সার্চটা ছিল তার চেয়ে গত বছর সংখ্যা কিন্তু কম ছিল ডেঙ্গির, এবং মর্টালিটিও কিন্তু কম ছিল, আপনি কম্পারেটিভলি কম ছিল মর্টালিটি। আচ্ছা, এখন আমাদের যে প্রবলেমটা হচ্ছে ডেঙ্গু ফ্লুইড ম্যানেজমেন্টটা। এবার আমাদের যে উদ্দেশ্য সেটা হলো যে ডেঙ্গুর ফ্লুইড ম্যানেজমেন্টটা কীভাবে ইজি করা যায়, আরও কীভাবে সহজভাবেই বুঝিয়ে দেওয়া যায়, এটা হিসাবের ক্যালকুলেশনটা খুব একটু প্রবলেম হয়। মানে এটা নিয়ে আমাদের একটা ইচ্ছা আছে যে আমরা বসে কীভাবে আরও সহজে বুঝিয়ে দেওয়া যায়, যে একটা পেশেন্ট আসলে সহজে আমরা কীভাবে ফ্লুইডটা ম্যানেজ করতে পারি। আপনি জানেন যে ডেঙ্গুর পেশেন্টের মর্টালিটির একটা কারণ ফ্লুইড ম্যানেজমেন্ট। কারণ ডেঙ্গু শকে যখন যাই, আমরা যদি পরিমাণ মতো পরিমাণে ফ্লুইড এক্স্যাক্টলি যেটুকু লাগবে না দিতে পারি, তাহলেই পেশেন্টের জন্য খারাপ হয়ে দাঁড়ায় আর কি। এই জন্য আমাদের চিন্তা ভাবনা আছে, আমরা এটা নিয়ে ওয়ার্কশপ করে একটা সহজলভ্য একটা, অর্থাৎ ক্লিনিক্যাল কেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে, স্পেশালি কেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে, পার্টিকুলার ফ্লুইড ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনারা একটু সহজ করা যায় কিনা, ইয়েস, আমরা এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছি। ঠিক আছে, আমরা তো সেটার অপেক্ষায় রইলাম। আমরা আরেকটা প্রসঙ্গে ফিরে আসি স্যার। মানে এখন আমাদের সমাজে কিন্তু পার্টিকুলারলি অনলাইন মিডিয়াতে অনেক রকম অপতথ্য, বিভিন্ন রকমের মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়িয়ে পড়ছে। আমরা একটা ভ্যাকসিন বিমুখতা দেখতে পাচ্ছি স্যার। যেমন আমাদের অনেক রকমের স্কিন ইনফেকশন এখন ছড়িয়ে পড়েছে, আমরা দেখেছি যে স্ক্যাবিস অন্য যে কোনো সময়ের তুলনায় এখন দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে স্ক্যাবিস হচ্ছে, অনেক রকমের যেটা দাঁত সেগুলো হচ্ছে, এবং এগুলো কেমন যেন একটু রেজিস্ট্যান্ট প্রকৃতির, মানে অনেক দিন লাগছে ভালো হতে। এটা নিয়ে আবার মানে অনলাইন বিভিন্ন রকম মিডিয়াতে এক ধরনের প্রচারণা আছে যে এগুলো হচ্ছে কোভিড ভ্যাকসিনের সাইড ইফেক্টে হচ্ছে। তো আপনাদের এরকম কোনো অবজারভেশনস আছে কিনা স্যার, যে এরকম যে স্কিন ইনফেকশনস, বা আমাদের আজিজ স্যার নানা রকম চেস্ট ইনফেকশনস কথা বলছিলেন, আমাদের আজকের যে শিরোনাম সংক্রামক রোগের প্রকোপ বৃদ্ধি, একজন ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট হিসাবে স্যার আপনার নিজস্ব অভিজ্ঞতাটা কেমন? আসলেই কি বিভিন্ন সংক্রামক রোগের প্রকোপ কি বৃদ্ধি পাচ্ছে? আপনার এই ক্লিনিক্যাল লাইফে আপনি কেমন দেখছেন স্যার? ধন্যবাদ ডক্টর তৈয়ব। আসলে কোভিড তো একটা প্যান্ডেমিক ছিল, এবং কোভিড
এটা ফরচুনেটলি আমরা খুব অল্প সময়ের মধ্যে বেশ কিছু ভ্যারাইটিসের ভ্যাকসিন আমরা পেয়েছিলাম, এবং এটা এখন বলতেই হবে যদি ওই ভ্যাকসিনগুলো আমরা না পেতাম তাহলে মানব সভ্যতার উপরে এটা কতখানি ইম্প্যাক্ট ফেলতো এটা বলা কঠিন, আসলে বলা কঠিন। মানে অন্য প্যান্ডেমিকগুলো যদি আমরা শতবর্ষ পুরনো বিভিন্ন প্যান্ডেমিকগুলো দেখি, সেই তুলনায় এই প্যান্ডেমিকে, এই কোভিড প্যান্ডেমিকে আমাদের মর্টালিটি অনেক কম ছিল, অনেক কম ছিল। অবশ্যই। কাজেই আমরা এটা বলি না যে কোনো ভ্যাকসিন বা কোনো ড্রাগের কোনো সাইড এফেক্ট নেই, আছে। বাট আমরা যে কোনো একটা ভ্যাকসিন, কোনো একটা ড্রাগ তখনই প্রেসক্রাইব করি যখন সেটার উপকারটা আমার ক্ষতির চেয়ে বেশি হয়। তো কাজেই আমরা সেই উপকারটা ডেফিনেটলি পেয়েছি, তা না হলে এই কোভিডকে কন্টেইন করা যেত না। এখনও কোভিড স্পোরাডিক আকারে আছে। গত বছরও জুন মাসের দিকে কিছুটা আপসার্জ হয়েছিল, হ্যাঁ, এবছরও হয়তো হতে পারে, কিন্তু এখন কোভিড সেই অর্থে আর ওই রকম ডিভাস্টেটিং আকারে দেখা দিবে এটা মনে হয় না আমাদের। কাজেই ওই ভ্যাকসিন যেহেতু খুব ইমার্জেন্সি রেসপন্স হিসাবে অল্প সময়ের মধ্যেই তার মানে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল, ওর লং টার্ম যে সাইড ইফেক্টগুলো সেগুলো টেস্টেড ছিল না। হতে পারে, আমরা এই জিনিসগুলোকে ইগনোর করতে পারি না, কিন্তু ওই যে আমরা বলেছি ইন টার্মস অফ বেনিফিট, আমরা সেই বেনিফিটটাকে নেওয়ার স্বার্থে যে ছোট আকারের যে সাইড ইফেক্টগুলো এগুলো আমরা অ্যাকসেপ্ট করেই নিয়েছি। এই আর এখন যেই প্রচলিত আমাদের ভ্যাকসিনগুলো আছে, আমরা জানি 1977-এ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এই আমাদের এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন এই সেক্টরটা প্রতিষ্ঠা হয়, এবং এই সারা দেশব্যাপী আমাদের যেই ভ্যাকসিনেশন সারা ওয়ার্ল্ডে এটা খুব মানে ঈর্ষণীয় প্রশংসনীয় একটা উদ্যোগ, এবং এই উদ্যোগের মধ্যে আমরা এই রিজিয়নের মধ্যে সবার আগে পোলিও মুক্ত হতে পেরেছি। আমরা এইটা এখন আমাদের চারপাশে আরও বড় বড় বিভিন্ন দেশ যাদের পোলিও মুক্ত হয়নি, যেই কারণে আমরা পোলিও ইরাডিকেটেড হয়েছে সত্ত্বেও আমরা পোলিও ভ্যাকসিন এখনও দিতে হচ্ছে, না হয় আশপাশ থেকে চলে আসতে পারে। সো ভ্যাকসিন আমাদেরকে দিতে হবে, এবং এই মিজেলস ভ্যাকসিন এটাও আমাদের নিতে হবে। কিছু মাইনর সাইড এফেক্ট নেই সেটা আমরা বলি না, কিন্তু এর যে প্রোটেকশনের যে বেনিফিটটা এইটা যদি আমরা চিন্তা করি এটা অনেক বেশি। কারণ আমরা জানি মিজেলস এটা যেটা হয় অ্যাডাল্টে এইচআইভি বা এইডস যেরকম পুরো ইমিউন সিস্টেমটাকে ধ্বংস করে দেয়, মিজেলস সেরকম আমাদের বাচ্চাদের ইমিউন সিস্টেমটাকে টোটালি ধ্বংস করে দেয়। ও বাচ্চা যত ইমিউনিটি ডেভেলপ করেছে, ওর যত মেমোরি টি সেল, যত টি হেল্পার সেল, সমস্ত সেলগুলোকে ধ্বংস করে দেয়। মানে ওর ইমিউন সিস্টেম, বডির যেই স্বাভাবিক যে ইমিউন সিস্টেম ছিল, আমাদের চারপাশের যে ইনফেকশনগুলো এগুলোকে সব ভুলে বসে থাকে। তার ফলে প্রত্যেকটা ইনফেকশন ওর কাছে নতুন ইনফেকশন হিসাবে অ্যাপিয়ার করে, তার বিরুদ্ধে তার জন্য ফাইট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য আমি আপনার মাধ্যমে আমাদের জনগণকে অনুরোধ করব, এটা আমাদের কাছে অ্যাপিল, যে আপনারা ওই বিভিন্ন যে নেগেটিভ মিস ইনফরমেশন বলেন, ডিসইনফরমেশন বলে, ওগুলোতে কান না দিয়ে আপনারা আপনাদের বাচ্চাদেরকে ভ্যাকসিন সেন্টারে নিয়ে যান, ভ্যাকসিন দিন। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আপনার নিকটস্থ ইপিআই সেন্টারে যান, প্রয়োজনে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করেন, কিন্তু ভ্যাকসিন দিবেন। এবং ভ্যাকসিন দেওয়ার আবারও বলছি কিছু সাইড ইফেক্ট আছে, বাট সাইড ইফেক্টের তুলনায় আমাদের বেনিফিটটা অনেক অনেক বেশি, যে এটাকে আমরা কখনো যেন অবহেলা না করি। থ্যাংক ইউ স্যার। আমাদের আরেকটা বিরতির সময় এসছে, বিরতির পরেই ফিরছি। দর্শক, ফিরে আসলাম বিরতির পর আরোগ্য নিকেতনে। আমরা বিরতির আগে আমরা ভ্যাকসিন বিমুখতার বিভিন্ন কারণ জানছিলাম, এবং যে ইনফেকশাস ডিজিজ, যে সংক্রামক রোগের যে প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, এই বিষয়ে আমাদের সম্মানিত সদস্যগণের তাদের অভিজ্ঞতা শুনছিলাম। এবার আমি একটু আদি স্যার আপনার কাছে আবার ফিরে আসছি, যে এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা, আপনার অভিজ্ঞতা কেমন বলছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স বর্তমানের জন্য। আপনারা জানেন যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম সারা বিশ্বের এখন মাথা ব্যথা। আমরা এত রোগের ভিড়ে সেপটিক শক, সেপসিসের কথা ভুলে যাই। আমাদের মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম শুধু ব্যাকটেরিয়া না, ভাইরাস এবং প্যারাসাইট, এটা সবই রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। কারণটা কি? এখন আপনি প্রথমে আমি একটা কথা বলি, ভ্যাকসিন কোনো দিনও রেজিস্ট্যান্ট করবে না একটা অর্গানিজমকে, বরং উপকৃত করবে। ভ্যাকসিন জীবন বাঁচাবে, জীবন নিবে না, এই কথাটা মনে রাখতে হবে ফার্স্ট। অতএব ভ্যাকসিনের সাথে রেজিস্ট্যান্টের কোনো কোশ্চেন নাই। তাহলে আমাদের এই যে সংক্রামক ব্যাধিটা বাড়ছে কেন?
অনেকগুলো ফ্যাক্টরস আছে। তার মধ্যে আপনি দেখেন এখন আমাদের যেমন আপনি যেটা স্ক্যাবিসের কথা বলতেছিলেন, এবার স্ক্যাবিস ট্রিটমেন্ট দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। কেন? কারণটা কি স্যার? কারণটা কি? এটা জানা উচিত। দেখা যাচ্ছে যাদের কারণ এই যে আপনি দেখেন নানা রকমের টিনিয়া কর্পোরিস বা অন্যান্য রকমের দাঁত হচ্ছে, আপনি মাসের পর মাস ওষুধ খেতে হচ্ছে। যাচ্ছে না। কারণ জানেন আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে এতে অনেক ফ্যাক্টরস, আমি কয়েকটা বলেছি। পেশেন্ট 3 দিনের জন্য 3টা অ্যান্টিবায়োটিক খেয়ে আসে, এবং যারা ভুরিকোনাজল অলরেডি খেয়ে আসেন। আমার একটা পেশেন্ট, একটা টিনিয়া কর্পোরিসের পেশেন্ট যদি ভুরিকোনাজল খেয়ে আসে, আপনি কি করবেন? সেকেন্ড হলো একটা ভাইরাস জনিত রোগ, সে 3 দিনে 3টা অ্যান্টিবায়োটিক খেয়ে আসছে, এরকম রেকর্ড আছে আমাদের কাছে। যে স্যার একদিন অ্যাজিথ্রোমাইসিন খেলাম, সেকেন্ড দিন সিপ্রোফ্লক্সাসিন খেয়েছি, আজকে তো ডক্সি শুরু করেছি, স্যার জ্বর তো কমে না। তাহলে এই যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, এবং আপনি ভয়ঙ্কর দেখেন, আপনি কি আমরা ভুলেই যাচ্ছি এটা কত ইম্পর্টেন্ট। এই যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট যে ট্রিটমেন্ট, কেন আমরা সারাইতে পারছি না এটা, ঠিক আছে? তার মধ্যে ড্রাগ রেজিস্ট্যান্ট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরস এখানে আমাদের মাথায় রাখতে হবে। আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি রুবেল স্যারকে, সেপ্টিক শোকে মারা গেছে। আপনি কি জানেন ওনার ব্লাড কালচারে কী রিপোর্ট ছিল জানেন? অনলি প্যান ড্রাগ রেজিস্ট্যান্ট ছিলেন উনি। কত দুঃখ! সমস্ত ড্রাগ রেজিস্ট্যান্ট ছিলেন, একমাত্র কোলিস্টিন ছাড়া, যেটা আমরা করি না। তাহলে এই যে ড্রাগ রেজিস্ট্যান্টটা চলে আসলো, তাহলে কেন সংক্রামক ব্যাধি ছড়াবে না আমাকে বলেন? এমডিআর না, এক্সডিআর না, প্যান ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এবং এর জন্য আমরা যত্রতত্র অ্যান্টিবায়োটিক খাচ্ছি, দোকানে পাচ্ছি, যে যা খুশি খেতে পারছে। এখানে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ আমি অবশ্যই করব। অ্যাটলিস্ট আমার এই প্রোগ্রামের মাধ্যমে অনুরোধ থাকবে যে অ্যাটলিস্ট অ্যান্টিবায়োটিকটা আপনি প্রেসক্রাইব করেন, প্রেসক্রাইব ছাড়া বিক্রি বন্ধ করেন। আপনি যেটা বলছেন, না হলে ছড়াতেই থাকবে, মৃত্যুর হার বাড়তে থাকবে ডেফিনেটলি। এখন আসি ভ্যাকসিন বিমুখতার কারণ। আমাকে আগে জানতে হবে ভ্যাকসিন বিমুখতা কি, এটা তো আগে বুঝতে হবে আমাকে। ভ্যাকসিন বিমুখতা হলে আমার একটা জিনিস, যে ভ্যাকসিন আছে অ্যাভেলেবল কিন্তু আমি নিচ্ছি না, রাইট, বা আমি দিতে পারছি। আপনি স্যার যদি একটু অনুমতি দেন, আমি একটু যোগ করি যে এখন এর মধ্যে একটা রিলিজিয়াস এলিমেন্টও যোগ হয়েছে। এটাকে অনলাইনে প্রতিষ্ঠিত করা হচ্ছে, যেটা ইহুদি নাসারাদের ব্যাপার। আমি আসতেছি, এটা মনে হয় মানে আল্লাহ আমাকে সারিয়ে দিবেন, ধর্মীয় ব্যাপার আসতেছে। আমি সেটাই বলছিলাম যে ভ্যাকসিন এই ট্রেন্ডটা শুরু হয়েছে আপনার কোভিডের পর থেকে বেড়েছে। কোভিড ভ্যাকসিন দেওয়ার পর থেকে এটা বেশি বেড়েছে, এবং অনেক রকম কনস্পিরেসি থিওরি, রাইট, যেটা কনস্পিরেসি থিওরি, যে ভ্যাকসিন নিলে অটিজম হয়, ভ্যাকসিন নিলে বন্ধ্যতা হয়, এই কথাগুলো। এবং দেখবেন যে যেটা খারাপ কথা বাতাসে আগে বেড়ে আয়, এবং আমাদের সোশ্যাল মিডিয়া যেটা ফেসবুক কেন্দ্রিক বট বাহিনীর মতো, এই মেসেজগুলো একদম স্প্রেড হয়ে যায় খুব তাড়াতাড়ি। এবং আমাদের সবাই তো আমরা 100% শিক্ষিত না, এখনও জানেন যে অজপাড়া গায়ে মানুষ আছে, ওনারা তো অনেকেই ফ্যাক্ট যাচাই না করে বিশ্বাস করে ফেলেন কিন্তু ম্যাক্সিমামই। সো আমাদের এই প্রবণতাটাকে প্রিভেন্ট করতে হবে, জনসচেতনতা করতে হবে ভ্যাকসিন সম্পর্কে, এবং তাদের একটা তথ্য পেলেই বিশ্বাস যেন না করে, তারা যেন একজন রেজিস্টার্ড রেসপেক্টেবল ডক্টরের কাছে যায়, নিকটস্থ ভ্যাকসিন সেন্টারে গিয়ে যেন ভ্যাকসিন সম্পর্কে জেনে আসেন। তাদের এই ভয়টা কাটাতে হবে, এই মিস ইনফরমেশন যেটা, অপতথ্য যেটা, সেটা বন্ধ করতে হবে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। কারণ আমি যদি কোল্ড চেন মেনটেন না করি, আমার ভ্যাকসিন কাজ করবে না আমি দিলেও। সেখানে সচেতনতা তৈরি করা, অপ্রতুলতা এক। সেকেন্ড ক্ষেত্রে আরেকটা প্রশ্ন রাখে, জনঘনত্ব, যেটা আমাদের মানে ঘনত্ব তো বাড়ছে, আমাদের লোক সংখ্যা বাড়ছে, অবশ্যই ওইটা একটা ফ্যাক্টর টু প্রিভেন্ট। মিজেলসের ক্ষেত্রে আসেন, দেখেন আমরা মিজেলস যে কথাটা বললেন, আমরা আরও একটা ফ্যাক্টর বলি, যেটা হলো মানে কতটা স্প্রেড করবে একটা ডিজিজ। এটা মিজেলসের ক্ষেত্রে 12 থেকে 18। তাহলে মিজেলস এতটা ইনফেকশাস ডিজিজ, একজনের মিজেলস হলে সে 12 থেকে 18 জনকে ছড়াবে। সো আপনি ভ্যাকসিন এটাকে এই চেনকে ভাঙতে না পারেন তো খুব এই হয়ে যায়, যেটা আমার হচ্ছে। এবং আপনি রিফিউজি যারা আছে, আমাদের যে মাইগ্রেন্ট যে পিপুল, যারা মুভমেন্ট করতেছে এক জায়গায় থেকে আরেক জায়গায়, এটার মাধ্যমে আমি ছড়াচ্ছি। অতএব ভ্যাকসিন সম্পর্কে আমাদের সঠিক তথ্য জানতে হবে। আবার আমি বলি, ভ্যাকসিন কখনো জীবন নেবে না, ভ্যাকসিন জীবন দিবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ স্যার। একই সঙ্গে আপনার সঙ্গে একটু প্রাসঙ্গিক একটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন। এই যে আমরা একটা আতঙ্ক কিন্তু স্যার ছড়িয়ে পড়ছে। আজকে আমি একটা স্ক্রিনশট দেখলাম, একজন শেয়ার করলেন, যে এটা একটা টেলিভিশন চ্যানেলের একটা স্ক্রিনশট, তাদের অনলাইন মানে যে ফেসবুক তাদের যে পেজ আছে সেখানে, যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। আসলে কি নিয়ন্ত্রণের বাইরে, বা এতটা আতঙ্ক কি আমাদের মাঝে ছড়ানোর মতো অবস্থা কি এখন এসছে? আমি এক কথায় বলবো, অবশ্যই না। কারণ এটা স্পোরাডিক্যালি কিছু জায়গায় হয়েছে। আমাদের 30টা উপজেলা মাত্র এফেক্ট। সরকার তো এখন এটাকে এপিডেমিক ঘোষণা করে না,
সরকারের ঘোষণার ব্যাপার না, এখানে তো হচ্ছে সংখ্যা। কত সংখ্যার চেয়ে বেশি হলে এপিডেমিক, কত সংখ্যার কম থাকলে প্যান্ডেমিক বা আউটব্রেক, সেটা এপিডেমিওলজিক্যালি ডিফাইন। আপনি চাইলেই তো আউটব্রেককে এপিডেমিক বলতে পারবেন না। সেটাই স্যার, তার মানে আমাদের মাঝে কি আতঙ্ক ছড়ানোর একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে কিনা? এটা আছে, এটা আপনাকে এটা সচেতন থাকতেই হবে। একটা রাষ্ট্রের সব কিছুতেই থাকে না, বিভিন্ন ফ্যাক্টরস থাকে, ঠিক আছে, সেটা আমাদের মাথায় চিন্তা রাখতে হবে। এই জন্য আমি বারবার বলছিলাম যে আমাদের ইনফরমেশন যেগুলো ইনফরমেশনগুলোকে প্রিভেন্ট করা খুবই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এগুলো। আর ফ্যাক্ট তো আমরা যাচাই করি খুব কম, অতএব এই প্রবণতা এটা এখনও এই এপিডেমিক বা প্যান্ডেমিক আকার আসে নাই আমাদের দেশে। এটা নিয়ে ভয় পাওয়ার মতো পরিস্থিতি, কিছু পেশেন্ট মারা গিয়েছে, কিছু পেশেন্ট মারা গিয়েছে, কিছু পেশেন্ট বেড়েছে, সেটা ঠিক আছে আবার হ্যাঁ, কিন্তু এটা চিকিৎসাও হচ্ছে এবং বাচ্চারা ভালোও হচ্ছে। আমাদের যেটা এটা জানি না এটা আমাদেরই জাতিগত বৈশিষ্ট্য কিনা, আমরা ভালো ইনফরমেশনগুলোকে খুব বেশি ডিসেমিনেট করি না, হ্যাঁ, বাট খারাপ ইনফরমেশনগুলো খুব দ্রুত ডিসেমিনেশন হয়। এটা হতে পারে তার অংশ হিসাবে। কিন্তু এর মধ্যে অনেক বাচ্চা সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে, মানে ভালো থাকছে, সেই ইনফরমেশনগুলো আমাদের কম আসছে। তবে এটা ঠিক যে স্বাভাবিক যেই ইনফেকশন রেট ছিল তার চেয়ে বেশি হারে হচ্ছে, কিছু কিছু উপজেলায় তো হচ্ছে। এবং এখানে ওই যে আমাদের ভ্যাকসিনের ঘাটতি ছিল, আমরা ক্যাম্পেইনটা সঠিক সময়ে হয়নি, সঠিক সময়ে ভ্যাকসিন কেনা হয়নি, এই জিনিসগুলো তো তার ফলশ্রুতিতে কিছু গ্যাপ পড়েছে। সেই গ্যাপটার জন্য এখন আমাদের সাফার করতে হচ্ছে। তো আশা করছি আমরা সচেতন হব, আমাদের আতঙ্কিত হব না, রাইট, সচেতন হব, আতঙ্কিত হব না। এবং অলরেডি এখন ভ্যাকসিনেশন শুরু হয়েছে, সুতরাং আমাদের সর্বোচ্চ যে করণীয় ছিল সেগুলো হচ্ছে। এই আরেকটু বলি, যেটা আমাদের এই মিজেলস, যেহেতু মিজেলস নিয়ে কথা হচ্ছে বেশি, মিজেলস আমাদের রেগুলার ভ্যাকসিনেশন হচ্ছে 9 মাসে। এখন আমরা 9 মাসের নিচেও অনেক বাচ্চা পাচ্ছি যাদের মিজেলস হচ্ছে। আমরা বিশ্বের কিছু কিছু দেশে 6 মাসে ভ্যাকসিনেশন করা হয়, কিছু কিছু দেশে আবার 12 মাসে করা হয়। আমরা কেন 9 মাসে করি? কারণ 9 মাসে করি যে বাচ্চার শরীরে মায়ের শরীর থেকে যেই প্রতিরোধমূলক অ্যান্টিবডি সেটা ওই পর্যন্ত থাকে। আমরা যদি তার আগে তাকে ভ্যাকসিন দেই, তার শরীরে যথার্থ অ্যান্টিবডি তৈরি হবে না। এজন্য বিশ্বের অনেক দেশে 12 মাসেই ভ্যাকসিনেশন করা হয়। বিশেষ করে উন্নত দেশে তাদের অ্যান্টিবডি তৈরির হারটা আরও বেশি, এবং যেখানে ইনফেকশনের হার বেশি সেইখানে 9 মাসের আগেও করা হয়। আমরা এখন এই ক্যাম্পেইনে 6 মাসটাকে এই জন্য নিয়েছি। এবং যেই সমস্ত মায়েরা তার বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ান, সেই বাচ্চারা মায়ের দুধের মাধ্যমেও এই অ্যান্টিবডিটা পেয়ে যায়। সো আমি মায়েদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে বাচ্চাদেরকে অবশ্যই বুকের দুধ খাওয়াবেন। প্রথম 24 ঘন্টার মধ্যে যে দুধটা আসে সেটাও খাওয়াবেন, তাহলে সে অনেক বেশি, শুধু মিজেলস না, আরও অনেকগুলো রোগের জন্যই সে প্রতিরোধমূলক ব্যবস্থা পাবে। তার শুধু পুষ্টি না, তার প্রতিরোধের জন্য আপনি ব্যাপকভাবে তাকে সাহায্য করছেন। এই জিনিসটা করবেন। আমাদের সর্বশেষ বিরতির সময় এসেছে, আমরা বিরতির পরে আবার ফিরছি। দর্শক, ফিরে আসলাম সর্বশেষ বিরতির পর আরোগ্য নিকেতনে। এবং এখন স্যার আপনার কাছে আবার ফিরে আসছি। স্যার, একটু আগে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কথা এসছে। আমার তো মনে হয় যে আমাদের একটা মহা বিপর্যয় অপেক্ষা করছে। এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দিনে দিনে এতটাই প্রকট হচ্ছে, এখন যে কোনো কালচার করলে দেখা যায় কমন যে সমস্ত অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করছি সেগুলো বেশিরভাগই রেজিস্ট্যান্ট আসছে। তো সুতরাং আপনি একজন ক্লিনিশিয়ান হিসেবে নিশ্চয়ই এটি খুবই ভীতিকর একটা ব্যাপার। যেহেতু এখন ক্লিনিশিয়ানের বাইরে আপনি স্যার নেতৃত্ব দিচ্ছেন সোসাইটি অফ মেডিসিনকে, আপনারা প্রাতিষ্ঠানিকভাবে স্যার এটিকে বন্ধ করার জন্য আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন বা আপনারা কি কি পরিকল্পনা করছেন এই মহাবিপর্যয়কে ঠেকাতে? আপনি যে ইস্যুটা তুললেন, এই ইস্যুটা শোনার সাথে সাথে আমার আসলে গায়ে কাঁপুনি এসে যায়। কারণ এটা আমাদের জন্য আসলেই খুবই ভয়ের ব্যাপার যে আমরা এমনভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি যে আমি যে কোনো অ্যান্টিবায়োটিক আমি ফার্মেসিতে গেলেই পেয়ে যাচ্ছি। আমি আমাদের যারা এই প্রশাসনের অংশটায় আছেন, দয়া করে একটা জিনিস করুন আপনারা, যে নো প্রেসক্রিপশন, নো অ্যান্টিবায়োটিক। এবং অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে প্রকৃত যেই অ্যান্টিবায়োটিকটা কার্যকরী হবে সেই অ্যান্টিবায়োটিক, এবং
যথার্থ ডিউরেশন, যাকে যতদিন দিতে হবে, যে রুটে দিতে হবে, এটা যেন আমরা এনশিওর করি। এবং আমি জনগণের উদ্দেশ্যে বলবো, দয়া করে যে কোনো জ্বরের জন্য, যে কোনো ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক খাবেন না। আপনি মনে করবেন অ্যান্টিবায়োটিক এটা এমন কোনো জাদুকরী ওষুধ না যে এটা আপনার যে কোনো রোগের জন্য কাজ করবে। এটা যদি ভাইরাসের জন্য, যেমন এই যে মিজেলসের জন্য হয়, এখানে যদি আপনি প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক, হ্যাঁ অ্যান্টিবায়োটিক লাগতে পারে, কিন্তু সেটা দ্যাটস নট ইউর ডিসিশন, চিকিৎসকের পরামর্শ, চিকিৎসকের সিদ্ধান্ত। আপনি ডেঙ্গুতে অ্যান্টিবায়োটিক খাবেন, আপনি ক্ষতি করবেন। আপনি কোনো একটা ফাঙ্গাল ইনফেকশনে অ্যান্টিবায়োটিক খাবেন, আপনি ক্ষতি করবেন। হ্যাঁ, আমাদের অনেক ভাইরাল নিউমোনিয়া হয়, এখানে আপনি অ্যান্টিবায়োটিক খাবেন, আপনার ক্ষতি করবেন। সো অ্যান্টিবায়োটিক এমন কোনো জাদুকরী ওষুধ না যে এটা খেলেই আপনি সেরে যাবেন। এবং অ্যান্টিবায়োটিক শুরু করলে চিকিৎসক যেইভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে খাবেন। চিকিৎসক যদি 7 দিন খেতে বলেন 7 দিন খাবেন, 10 দিন বললে 10 দিন, 14 দিন বললে 14 দিন। এখানে আপনি আচ্ছা জ্বর সেরে গেছে আর প্রয়োজন নাই, আপনি 3 দিন বা 4 দিনের মাথায় থামিয়ে দিলেন, আপনি নিজের ক্ষতি করলেন, আপনি সমাজের ক্ষতি করলেন, সারা বিশ্বের ক্ষতি করলেন। দয়া করে এই কাজগুলো করবেন না। এবং যারা ঔষধ তৈরি করেন, আমি তাদের উদ্দেশ্যেও বলতে চাই যে আপনারা যে কোনো লেভেলে যে কোনো অ্যান্টিবায়োটিক আপনারা ডিসপেন্স করবেন না। ব্যবসা আমরা করব, ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমাদের দেশে অনেক ডেভেলপ করেছে, আমাদের দেশে অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইউরোপ আমেরিকায় ওষুধ এক্সপোর্ট করছে, এগুলো সবই আমাদের ভালো। কিন্তু আমরা এটাও দেখি যে আমাদের বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো একদম কোয়াক লেভেলে গিয়ে আপনাদের যেই সমস্ত অ্যান্টিবায়োটিক একদম সুপার স্পেশালিস্ট লেভেল ছাড়া ডিসপেন্স হওয়ার কথা না, সেই সমস্ত অ্যান্টিবায়োটিকও এই কোয়াক লেভেলে পর্যন্ত, আমি সরি সরকারের তদারকি বাড়াতে হবে স্যার, এই লেভেলে ডিসপেন্স হয়ে যাচ্ছে। আপনারা এটার মাধ্যমে আমাদের হাতে রিজার্ভ কোনো অ্যান্টিবায়োটিক থাকছে না। তো এটা কিন্তু আপনি আমি কখন ওই রেজিস্ট্যান্ট অর্গানিজমে আমি নিউমোনিয়ায় বা ইউরোসেপসিস আক্রান্ত হয়ে যাব আমরা জানি না। নিজের কথা ভাবুন, নিজের কথা ভেবেও এইভাবে করে ইনডিসক্রিমিনেট ওয়েতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং এই প্রেসক্রাইব করা বন্ধ করুন, বিক্রি বন্ধ করুন, নিজেরা সেবন করা থেকে বিরত থাকি। অসংখ্য ধন্যবাদ স্যার। ডক্টর আইস স্যার, আপনার কাছে আসছে, আমরা একদম শেষ সময়ে চলে এসেছি, যে এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আপনি বলছিলেন, যে আপনি যদি জনগণের উদ্দেশ্যে কিছু বলতে চান। আসলে এটা হলো এখন ওয়ার্ল্ডের হেডেক, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যেটা হ্যাঁ সারা পৃথিবীতেই আসলে এটা শুধু আমাদের দেশ না, আমেরিকাতে ওইটা নিয়ে ভয়াবহতা চলছে। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট যে সবই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স যে অর্গানিজম, এর মধ্যে আমরা কয়েক ধরনের অর্গানিজম পাই, যেমন এমডিআর, এক্সডিআর, প্যানডিআর, এবং ডিফিকাল্ট টু ট্রিট অর্গানিজম আছে এখন, মানে এরপরেও একটা জেনারেশন আসতেছে। আমাদের কেন বলছি, আমাদের সেপসিস সম্পর্কে আমাদের আইডিয়া খুবই কম। সেপসিস মানে একটা রক্তের ইনফেকশন, আর কিছু না। এটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ফাঙ্গাস হতে পারে। সিম্পলি এটাই সেপসিস। যখন এটা আমরা রক্ত ইনফেকশনে জ্বর আসবে এবং একটা কিছু সিমটম দিয়ে আমরা ডায়াগনোস করতে পারি। আমি শুধু সচেতনতার জন্য বলছি, সেপসিস, সিভিয়ার সেপসিস এবং সেপটিক শকের মর্টালিটি যদি আপনি শুনেন তাহলে অবাক হয়ে যাবেন। আমাদের দেশে এমআই সম্পর্কে আমরা সবাই জানি, হার্ট অ্যাটাক, অ্যাকিউট এমআই, যা মারা যায় যত পার্সেন্ট, মানে 1 in 4, 4 জনে 1 জন মারা যায়। সেপটিক শকে 4 জনে 1 জন মারা যায়। আমাদের বাংলাদেশের যে একটি স্টাডি বার্ডেমে, সেখানে 49.2% পেশেন্ট মারা গেছে সেপটিক শকে, 50% প্রায় 50%, দুই জনে এবং এশিয়াতে 44.45%। এবং আমার একটা থিসিস ছিল সেপসিসের উপর 2016 সালে ঢাকা মেডিকেল কলেজে। 7 ডেজের মর্টালিটি ছিল 14% আর কি, 7 ডেজ, 7 দিনের মধ্যে 7 দিনে 14% মানুষ মারা এটা যাবে। আমরা আসলে সচেতন না। এত সেপটিক শকে দেখেন আপনি, তাহলে আমরা এমআইকে কিন্তু খুব ভালোভাবে ইম্পর্টেন্ট দিয়ে ম্যানেজ করি, এবং সেপটিক শকের ম্যানেজমেন্ট এমআই এর মতো ম্যানেজমেন্ট চলে আসছে। 1 ঘন্টার মধ্যে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে, যেখানে আমরা 1 ঘন্টার মধ্যে বলে যে ইন্টারভেনশন করব ইন কেস অফ অ্যাকিউট এমআই, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে। সেপটিক শকের ক্ষেত্রেও এখন এইভাবে ম্যানেজমেন্ট আসছে যে আমি উইদিন আওয়ার তাদেরকে গোল্ডেন আওয়ারে আমাদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে ব্যাপারগুলো দেখতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে। সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নাই। এবং আপনাদের দুজনকেই স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ সময়ে চলে এসেছি, আপনাদের ব্যস্ততম সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য, এই বার্নিং ইস্যুগুলোকে আলোচনায় আনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এখন টিভিকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আসলে সময় এসেছে আমাদের সচেতন হবার। আমরা কোনো রকমের অপতথ্যের শিকার হব না, আমরা সঠিক তথ্য যাচাই বাছাই করব, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করব এবং সচেতন থাকব, আতঙ্কিত হব না। এটাই হোক আজকের আমাদের মোটো। আপনারা সবাই ভালো থাকবেন, পরবর্তী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম।